আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। যুদ্ধবিরতি অনুমোদন, প্রথম দফায় মুক্তি পাবে 735 ফিলিস্তিনি, পরোক্ষে হার মানলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব, ট্রাম্পের শপথের আগে ওয়াশিংটন ছাড়ছেন অনেকে, কারণ কি জানতে পারবেন আমাদের সাথে থাকলে। আরও জানবেন, প্রথম দিনে যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প। গাজার বাসিন্দা মাশরাফির প্রশ্ন, এ কেমন শান্তি? সর্বশেষ জানিয়ে দিব, বাণিকাট সহ 3 কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন ট্রাম্প সহযোগীরা। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি অনুরোধ দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গাজা যুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে নিজেদের পরাজয়ের কথা পরোক্ষে স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। তিনি বলেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাআর বলেন, হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত হেনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি। এছাড়া ইসরায়েলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। আমেরিকার সহায়তায় গত বছরের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাস গাজায় হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। এর ফলে 46,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। গাজায় 15 মাসব্যাপী আগ্রাসন চালিয়েও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের ঘোষিত লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা এবং গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আগামী 19 জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে। শুক্রবার 17 জানুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ভোটাভুটির পর চুক্তি অনুমোদন করা হয়েছে। প্রথম দফায় 735 ফিলিস্তিনি মুক্তি পাবে। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় 737 জন বন্দীকে ছাড়তে প্রস্তুত ইসরায়েল। মুক্তি মিলতে পারে আজই। গাজা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি চুক্তির প্রথম কার্যকর ধাপ হিসাবে 737 জন জেলবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের বিচার মন্ত্রণালয়। ইসরায়েল সরকারের ওয়েবসাইটে এই মর্মে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, 3টি ধাপে অন্তর্ভুক্ত যুদ্ধবিরতির প্রথম ধাপটি 6 সপ্তাহের তথা 42 দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়কালে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে, যাদের মধ্যে নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের কারাগারে থাকা 3 ধাপে 735 জন ফিলিস্তিনিকে বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পিএ জোটের বৃহত্তম শরিক ফাতাহের শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দপ্তর থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার। এই দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক ও নিরাপত্তা টিম প্রয়োজন, সেসব গঠনের কাজও শেষ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুৎ সহ জরুরি সব পরিষেবা ফের চালু করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উপত্যকার ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো পুনর্গঠনের কাজে নেতৃত্ব দেবে পিএ। গাজা উপত্যকায় একসময় ফাতাহ ক্ষমতাসীন ছিল। 2006 সালের নির্বাচনে সেখানে হামাস জয়ী হয়। তারপর 2007 সাল শেষ হওয়ার আগেই ফাতাহকে উপত্যকা থেকে বিদায় করে হামাস। বস্তুত 2006 সালের পর আর কোনো নির্বাচন হয়নি গাজায়। সূত্র প্যালেস্টাইন ক্রনিকলস, আল জাজিরা।
আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে হবে তার শপথ অনুষ্ঠান। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে ডিসির অনেক বাসিন্দা সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছেন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে আলেজান্দ্রা হুইটনি স্মিথ নামের এক নারী বলেছেন, ট্রাম্পকে তার দেশবাসী আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করায় তিনি ক্ষোভ থেকে ডিসি থেকে সরে যাচ্ছেন। তিনি চান না ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে। আলেজান্দ্রা বলেন, শপথ অনুষ্ঠানের সপ্তাহটি আমার জন্মদিনের সঙ্গে মিলে গেছে। আমি সাধারণত এই সময়টায় ডিসিতেই কাটাই, কিন্তু যখন নির্বাচন হয় তখন আমি নিজেকে বলি, না, আমি এখানে থাকতে পারবো না। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি হলো আমেরিকার কুৎসিত দিক, যেটি মানুষ স্বীকার করতে চায় না। টিয়া বাটলার নামে ডিসির আরেক বাসিন্দা বলেছেন, 2020 সালে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা যে হামলা চালিয়েছিল, এরপর থেকে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান উৎসবে থাকার আগ্রহ আমি হারিয়ে ফেলেছি। তবে একদিকে যখন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা চলে যাচ্ছেন, অপরদিকে অনেকে আসছেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপভোগ করতে অন্য অঙ্গরাজ্যের মানুষ ডিসিতে হোটেল বুক করেছেন। চাহিদা বাড়ায় সেখানে হোটেলের রুম ভাড়াও বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের শপথ নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ওবামা কেয়ার বাতিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হলে প্রথম দিনেই নির্বাহী আদেশ জারির প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারণা ও নির্বাচিত হওয়ার পর তিনি একথা বলেছেন। এসব আদেশ মার্কিন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প অভিবাসন নীতিকে তার প্রথম দিনের প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করবেন। নিউ ইয়র্কের এক সমাবেশে তিনি বলেন, প্রথম দিনেই অপরাধী অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এটি বাস্তবায়ন করা যেমন কঠিন, তেমনি মানবিক দিক থেকেও বিতর্কিত। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের কথা বলেছেন। তার মতে, প্রথম দিনেই আমি এই অধিকার বাতিল করব। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংশোধন একটি জটিল প্রক্রিয়া, যা ব্যাপক আইনি বাধার সম্মুখীন হতে পারে। ট্রাম্পের আরেকটি বিতর্কিত প্রতিশ্রুতি হল 6 জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম 9 মিনিটের মধ্যেই আমি এ বিষয়ে কাজ শুরু করব। সমালোচকদের মতে, এই পদক্ষেপ আইন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার আগেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তিনি দাবি করেছেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তারা আমাকে সম্মান করেন, যা বাইডেনের ক্ষেত্রে হয় না। তবে বিশেষজ্ঞরা এ প্রতিশ্রুতিকে বাস্তবায়নযোগ্য মনে করছেন না। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মেক্সিকো ও কানাডার সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরপর এক কবিতায় ফয়েজ আহমদ ফয়েজ প্রশ্ন করেছিলেন, এমন কদাকার যে ভোর, এতদিন কি তারই অপেক্ষায় ছিলাম। গাজার বাসিন্দা আহমদ আলমাশরাভিরও একই প্রশ্ন। মোট 465 দিনের একতরফা যুদ্ধ শেষে সে ভূখণ্ডে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। গাজায় নেমেছে কবরের নীরবতা। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলমাশরাভি বলেছেন, এ কেমন শান্তি। মাথার ওপর নিরাপদ আচ্ছাদন নেই, ঘরে খাবার নেই, সুপে পানি নেই, আমার সন্তানেরা ক্ষুধায় কাতরাচ্ছে। চারদিকে কেবলই ধ্বংস আর ধ্বংস। আপনি একে শান্তি বলেন? তারপরও গাজার ফিলিস্তিনবাসী 15 মাসের নৃশংসতার পর অর্জিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। 3 ধাপের সেই যুদ্ধবিরতির প্রথম দিন আজ রোববার। তবে কতদিন তা টেকে, সন্দেহ রয়েছে। মার্কিন চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভার কট্টরপন্থীদের চাপ অগ্রাহ্য করে যুদ্ধবিরতি অনুমোদন করিয়ে নিয়েছেন। কিন্তু তা শুধু প্রথম ধাপ বা প্রথম 42 দিনের জন্য। সামান্য যে কোনো অজুহাতে ইসরায়েল হামাসকে চুক্তিভঙ্গের অভিযোগে যুদ্ধবিরতি বাতিল করতে পারে। আবার শুরু হতে পারে নির্বিচার বোমাবর্ষণ। ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থীরা ঠিক সেই সুযোগেরই অপেক্ষায় আছে। হামাস এখনো নিশ্চিহ্ন হয়নি, যথেষ্ট গাজাবাসীকে হত্যা করা হয়নি। এই যুক্তিতে অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনুগভির এই যুদ্ধ চালিয়ে যেতে গোঁ ধরেছিলেন। চলতি শর্তে যুদ্ধবিরতি মেনে নিলে তারা সরকার থেকে বেরিয়ে যাবেন, এমন হুমকিও তুলেছিলেন। মোটেই বিস্ময়ের ব্যাপার হবে না যদি নিজের গদি টিকিয়ে রাখতে নেতানিয়াহু তাদের সে দাবি মেনে আবার যুদ্ধে ফিরে যান।
একটা জিনিস স্পষ্ট, অভ্যন্তরীণ আপত্তি অগ্রাহ্য করে নেতানিয়াহু যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরণে সক্ষম হলেন তার জন্য বাহবা ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 20 জানুয়ারি তাঁর শপথ গ্রহণের আগেই গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে, অন্যথা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। যে প্রস্তাবের ভিত্তিতে এখন যুদ্ধবিরতি কার্যকর হল, অবিকল সেই চুক্তি গত বছরের মে মাসে প্রেসিডেন্ট বাইডেন ঢাকঢোল পিটিয়ে উপস্থিত করেছিলেন। একই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি পাস করিয়েও নিয়েছিলেন। নেতানিয়াহু তাতে কান দেননি। এবার সেই একই প্রস্তাব তিনি মেনে নিয়েছেন দুই কারণে। প্রথমত, তার কৌশলগত লক্ষ্য বহুলাংশে অর্জিত হয়েছে, হামাস ও হিজবুল্লাহ সামরিকভাবে পরাস্ত হয়েছে। অন্য কারণ, ট্রাম্পের দাবি মেনে নিয়েছেন এমন একটি ভাব করে তিনি শুধু যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও পোক্ত করলেন তাই নয়, এ অঞ্চলে তাঁর অনূর্জিত কৌশলগত স্বার্থ আদায়ের পথ প্রশস্ত করে রাখলেন। গাজার পর তাঁর লক্ষ্য ইরানের সামরিক স্থাপনা ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক উপস্থিতি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের দেখভাল করা 3 জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে। দেশটির কূটনৈতিক অঙ্গনে যে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তাদের সরিয়ে দেওয়ার ঘটনায় সেই আভাসই মিলছে। জানা গেছে, ডেরেক হোগান, মার্সিয়া বাইনিকাট ও আলিনা টেপ্লিটসকে পদত্যাগ করতে বলেছে দ্য এজেন্সি রিভিউ টিম। এটি নতুন প্রশাসনের হাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তরের তদারকি করছে। প্রশাসনে যারা রাজনৈতিকভাবে নিয়োগ পান, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের সময় সাধারণত তারা নিজ ইচ্ছায় সরে যান, আর ক্যারিয়ার কূটনীতিকরা দায়িত্ব পালন করে যান। বহু বছর ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রশাসনের হয়ে কাজ করেছেন এই 3 কূটনীতিক। বিভিন্ন দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তারা। দুদিন পর 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। নিজের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে প্রশাসনকে শিকড় থেকে পরিচ্ছন্ন করার অঙ্গীকার করেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, এর মধ্য দিয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ওই 3 কূটনীতিক কারও বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলেছেন, সম্ভবত আরও সংঘাতমূলক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যেও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়া কিছু অপ্রচলিত পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন ট্রাম্প, যেমন গ্রিনল্যান্ডকে তিনি যুক্তরাষ্ট্রের অংশ করতে চাচ্ছেন ও ন্যাটোকে প্রতিরক্ষা খরচ বাড়াতে বলেছেন। কাজেই নিজের লক্ষ্য পূরণে তার এমন কূটনীতিক দরকার যারা দায়িত্বশীলভাবে তার নীতি বাস্তবায়ন করবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এনেছিলেন ট্রাম্প। তখন নেতৃত্ব পর্যায়ে থাকা বেশ কিছু কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই 3 কূটনীতিককে পদত্যাগ করতে বলায় সেই সময়ে পরিস্থিতির কথাই মনে করিয়ে দিচ্ছে।